ঘড়ি কিনতে গেলাম বসুন্ধরাতে। হাতের ঘড়িটা প্রায় পুরনো হয়ে গেছে, তাই ভাবলাম এবার একটা নতুন ঘড়ি নেওয়াই যাক। এমনিতে আমি অযথা খরচ করতে পছন্দ করি না, তবে অফিস মিটিং সামলাতে হয়, তাই ভালো ঘড়ির অবশ্যই দরকার। একটা ঘড়ি পছন্দ হলো, তবে অনেক দাম। আমি সেদিকে কোনো খেয়াল করলাম না, কারণ সুন্দর জিনিস যতই দাম হোক আমি নিয়ে নেই। হঠাৎ মনে পড়ল বুথ থেকে টাকা তোলা হয়নি, না তুলেই শপিং মলে চলে এসেছি। তো দোকানদারকে বললাম, এই ঘড়িটা আমি নিব, আর কাউকে দিবেন না। আমি বুথ থেকে টাকাটা তুলে নিয়ে আসছি বলে আমি শপিং মল থেকে বের হয়ে টাকা তুলতে গেলাম। কিছুক্ষণ পর এসে দেখি দোকানে দুইটা মেয়ে দোকানদারের সাথে হালকা চেঁচামেচি করছে, হয়তো দামাদামি নিয়ে। আমি সেদিকে পাত্তা না দিয়ে আবার ঘড়িটা হাতে নিলাম আর দোকানদারকে বললাম প্যাক করে দিতে। এমন সময় একজন সেলসম্যান বলল, স্যার, একটা ছোট্ট সমস্যা হয়েছে। কী সমস্যা? এই যে এই ম্যামটা এই ঘড়িটা পছন্দ করেছেন, ওনার নাকি অনেক পছন্দ হয়েছে। আমরা বলেছি এটা আপনি নেবেন বলে রেখে গিয়েছেন, কিন্তু উনি মানতে নারাজ। তো সেম আরেকটা দিয়ে দিলেই তো হয়। সেলসম্যান একটু অস্বস্তিকর হাসি দিয়ে মাথা চুলকালো। স্যার, সমস্যা হলো এই মডেলটার আর কোনো পিস এখন স্টকে নাই। লাস্ট পিস ছিল এইটাই। আমি এবার মেয়েটার দিকে তাকালাম। এতক্ষণ ঠিকভাবে খেয়াল করিনি। হালকা আকাশি রঙের জামা পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চেহারায় বিরক্তি আর অদ্ভুত এক অসহায় ভাব একসাথে মিশে আছে। পাশে তার বান্ধবী বারবার টান দিচ্ছে, কিন্তু সে নড়ছেই না। মেয়েটা এবার ধীরে আমার দিকে তাকিয়ে বলল, দেখুন, আমি জানি আপনি আগে পছন্দ করেছেন, তাই জোর করাটা আসলে ঠিক না, কিন্তু একটা রিকোয়েস্ট করতে পারি? আমি কিছু না বলে তাকিয়ে রইলাম। মেয়েটা একটু ইতস্তত করে বলল, কাল আমার ছোট ভাইয়ের জন্মদিন। ও অনেক দিন ধরে একটা ভালো ঘড়ি চাচ্ছিল। পুরো শপিং মল ঘুরে এটা দেখে মনে হলো এইটাই ওর জন্য পারফেক্ট। প্লিজ, যদি কিছু মনে না করেন, এটা কি আমাকে ছেড়ে দেওয়া যায়? কথাগুলো বলার সময় তার চোখে সেই আগের জেদটা ছিল না, বরং ছিল এক ধরনের মায়া আর অনুরোধ। আমি ঘড়িটার দিকে তাকালাম। সত্যি বলতে আমার নিজেরও অনেক পছন্দ হয়েছিল, কিন্তু মেয়েটার কথা শুনে না করতে ইচ্ছে হলো না। আমি হালকা হেসে বললাম, আপনার ভাইয়ের বয়স কত? মেয়েটা একটু অবাক হয়ে বলল, 17। তাহলে তো এই ঘড়ি পেয়ে সে নিজেকে সিনেমার হিরো ভাববে। মেয়েটা হেসে ফেলল, আর সেই হাসিটা অদ্ভুত সুন্দর, একদম চাপা, কিন্তু চোখ দুটো চকচক করে উঠল। তাহলে দিবেন? আমি কিছুক্ষণ ভান করে ভাব নিলাম, তারপর দীর্ঘ শ্বাস ফেলে বললাম, আচ্ছা ঠিক আছে। ভাইয়ের জন্য এত শখ করে নেবেন যেহেতু, তাহলে আমার এখানে বাধা দেওয়া উচিত হবে না। কথাটা বলতেই মেয়েটার মুখে এমন খুশি ফুটে উঠল, যেন ছোট বাচ্চাকে তার পছন্দের খেলনা কিনে দেওয়া হয়েছে। সত্যি? থ্যাংক ইউ সো মাচ। এত খুশি হওয়ার কিছু নেই, একটা ঘড়ি তো। না, কিছু কিছু জিনিস দাম দিয়ে না, অনুভূতি দিয়ে স্পেশাল হয়ে যায়। কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। এরপর সে দ্রুত ঘড়িটার বিল করতে চলে গেল, আর আমি দোকানের কাচের পাশে দাঁড়িয়ে অন্য ঘড়িগুলো দেখতে লাগলাম। হঠাৎ চোখে পড়ল কালো স্ট্র্যাপের আরেকটা ঘড়ি। আগেরটার মতো অত চকচকে না, কিন্তু ভেতরে আলাদা একটা এলিগেন্স আছে। হাতে নিয়ে দেখতেই ভালো লেগে গেল। আমি সেটা দেখছি, এমন সময় পেছন থেকে মেয়েটার কণ্ঠ ভেসে আসলো। এইটা আপনার হাতে আগেরটার থেকেও বেশি ভালো মানাচ্ছে। আমি পেছনে তাকালাম। মেয়েটা বিল শেষ করে দাঁড়িয়ে আছে, হাতে ছোট্ট শপিং ব্যাগ, মুখে শান্ত একটা হাসি। আমি বললাম, মানে আপনি এখন আমার জন্য ঘড়িও সিলেক্ট করে দিচ্ছেন? মেয়েটা ঠোঁট কামড়ে হেসে বলল, একটু ঋণ পরিশোধের চেষ্টা করছি আর কি। আমি হেসে ফেললাম। অদ্ভুত মেয়ে, কিছুক্ষণ আগেও পুরো অচেনা ছিল, অথচ এখন মনে হচ্ছে অনেক দিনের পরিচিত। মেয়েটা আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি নেহা। আমি হালকা হেসে তার দিকে হাত বাড়িয়ে দিলাম। আমি রায়ান। নেহা হাত মিলিয়ে বলল, নাইস টু মিট ইউ, মিস্টার রায়ান। মিস্টারটা না বললেও চলতো। নেহা হেসে ফেলল, তারপর কিছুক্ষণ চুপ করে রইল। মনে হলো কিছু একটা বলতে চাইছে, কিন্তু ইতস্তত করছে। তারপর ধীরে ধীরে বলল, একটা কথা বলি,
কিছু মনে করবেন না তো? আগে শুনি, তারপর ঠিক করব কিছু মনে করব কি না। নেহা হেসে মাথা নিচু করল। মেয়েটা হাসলে তার চোখ দুটো চিকচিক করে ওঠে। অদ্ভুত সুন্দর লাগে। আসলে কাল আমার ভাইয়ের জন্মদিন, বাসায় ছোট্ট করে সেলিব্রেশন হবে। খুব বেশি মানুষ না, শুধু কাছের কিছু মানুষ। আপনি যদি কিছু মনে না করেন আসতে পারেন। আমি কিছুটা অবাক হয়ে তার দিকে তাকালাম। মানে, একদম অচেনা একজন মানুষকে বাসায় ইনভাইট করছেন? নেহা এবার ঠোঁট কামড়ে ছোট্ট করে হাসল। অচেনা কোথায়, অনেক আলাপ আলোচনাই তো হলো। একটা ঘড়ি দেওয়াকে এত বড় কিছু ভাবছেন? সবাই এমন করে না। আজকাল মানুষ নিজের পছন্দের জিনিস সহজে ছাড়ে না। আর আপনি তো না চিনেই দিয়ে দিলেন। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মেয়েটার কথাগুলো অদ্ভুতভাবে ভালো লাগছিল। নেহা আবার বলল, প্লিজ না করবেন না। আম্মুকেও বলবো আপনার কথা। উনি শুনলে অবশ্যই দেখতে চাইবেন সেই ভদ্র মানুষটাকে, যে নিজের পছন্দের ঘড়ি ছেড়ে দিয়েছে শুধু একটা অচেনা মেয়ের মুখের দিকে তাকিয়ে। আমি হেসে ফেললাম। আচ্ছা, আন্টি যদি পরে আমাকে দেখে হতাশ হন? নেহা সাথে সাথে বলল। সেটা হওয়ার চান্স কম। আমি ভ্রু তুলে বললাম, এত কনফিডেন্স? মানুষ চিনতে আমি খুব একটা ভুল করি না। কথাটা শুনে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার চোখে অদ্ভুত এক সরলতা আছে। মনে হয় যা বলে মন থেকেই বলে। আমি বললাম, ঠিক আছে, চেষ্টা করব আসতে। চেষ্টা করব না, আসতে হবে। কারণ আমি ভাইয়াকে অলরেডি বলে ফেলেছি যে ঘড়িটা একটা ভালো মানুষ ছেড়ে দিয়েছে তার জন্য। এখন আপনি না গেলে ও ভাববে আমি গল্প বানিয়েছি। আমি মাথা নেড়ে হেসে ফেললাম। আচ্ছা ঠিক আছে, আসব। নেহার মুখে আবার সে বাচ্চাদের মতো খুশি ফুটে উঠল। তারপর সে দ্রুত নিজের ব্যাগ থেকে ফোন বের করল। নাম্বার দিন, লোকেশন পাঠিয়ে দিব। আমি নাম্বার বলতেই সে সেভ করে নিল। তারপর আমার ফোনে একটা মিস কল দিল। এইটা আমার নাম্বার, সেভ করে রাখবেন। আমি ফোনের স্ক্রিনে নাম্বারটা দেখে মুচকি হাসলাম। নেহাব দরজার দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ আবার পেছনে ফিরে তাকালো। আর হ্যাঁ, কাল আসার সময় কিন্তু খালি হাতে আসবেন। আমি অবাক হয়ে বললাম, কেন? কারণ আপনি অলরেডি সবচেয়ে সুন্দর গিফটটা দিয়ে দিয়েছেন। বলেই হেসে চলে গেল। আর আমি তাকিয়ে রইলাম। তখনই পাশ থেকে সেলসম্যান বলে উঠল, স্যার, কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমার যতটুকু মনে হচ্ছে আপনার লাইফ সেটেলড। মানে স্যার, আমরা প্রতিদিন অনেক কাপল দেখি, কেউ ঝগড়া করে, কেউ জিনিস নিয়ে টানাটানি করে, কিন্তু আজকে যেটা দেখলাম এটা একটু আলাদা ছিল। ওই ম্যাম যেভাবে আপনার দিকে তাকাচ্ছিলেন না, মনে হচ্ছিল অনেক দিনের চেনা মানুষ। আমি হেসে ফেললাম। ভাই, আধা ঘন্টা আগে পর্যন্ত মেয়েটার নামও জানতাম না। এই জিনিসগুলো সময় দেখে হয় না স্যার, কিছু কিছু মানুষ হঠাৎ করেই আপন হয়ে যায়। কথাটা শুনে অদ্ভুতভাবে চুপ হয়ে গেলাম আমি। কেন জানি মনে হচ্ছিল লোকটা ভুলও বলছে না। আমি আবার ঘড়িটার দিকে তাকালাম। কালো স্ট্র্যাপের সিম্পল ঘড়িটা এখন আগের চেয়েও বেশি ভালো লাগছে। হয়তো কারণ এই ঘড়িটার সাথে অদ্ভুত একটা মুহূর্ত জড়িয়ে গেছে। ঘড়িটার বিল করে দোকান থেকে বের হলাম। শপিং মলের বাইরে বের হতেই ফোনে টুং করে একটা মেসেজ আসলো। নেহা। নেহা বলল, বাসায় ঠিকমতো পৌঁছালে জানাবেন মিস্টার রায়ান। আমি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর রিপ্লাই দিলাম, এখনও রাস্তায়, তবে পৌঁছালে জানাবো মিস নেহা। সাথে সাথেই রিপ্লাই, গুড। রাতে বাসায় ফিরেও মেয়েটার কথা মাথা থেকে গেল না। ল্যাপটপ খুলে অফিসের কিছু কাজ করার চেষ্টা করলাম, কিন্তু কয়েক মিনিট পরপরই ফোনের স্ক্রিনে চোখ চলে যাচ্ছে। নিজেকেই বিরক্ত লাগছিল। আমি রায়ান, যে কিনা নিজের কাজ ছাড়া অন্য কিছু নিয়ে খুব একটা ভাবে না, সে আমি একটা অচেনা মেয়ের হাসি নিয়ে বসে আছি। হঠাৎ আবার ফোন ভাইব্রেট করল। নেহা। খেয়েছেন? জি, আপনি? হ্যাঁ খেয়েছি, আম্মুকে আপনার কথা বলেছি। কি বললেন? আম্মু তো শুনে অনেক অবাক, আর সেই সাথে অনেক হাসছিলেনও। কেন? কারণ উনি বলেছে এভাবে নিজের পছন্দের জিনিস ছেড়ে দেয় ছেলেরা নাকি খুব ডেঞ্জারাস হয়। ডেঞ্জারাস কেন? কারণ তারা নাকি মানুষের মন খুব সহজে চুরি করে ফেলে।
মেসেজটা পড়ে কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। অদ্ভুত মেয়ে, কথাগুলো এমনভাবে বলে যেন খুব সাধারণ কিছু বলছে, অথচ শুনলে বুকের ভেতর কেমন জানি নরম একটা অনুভূতি কাজ করে। পরদিন সন্ধ্যায় অনেক ভেবেচিন্তে শেষমেশ গেলাম নেহাদের বাসায়। হাতে অবশ্যই কিছু ছিল না, কারণ মেয়েটা বিশেষভাবে নিষেধ করেছিল। লোকেশন অনুযায়ী একটা সুন্দর পরিপাটি বাড়ির সামনে দাঁড়াতেই দরজা খুলল নেহা নিজেই, আর তাকে দেখে আমি কয়েক সেকেন্ডের জন্য সত্যি থেমে গেলাম। হালকা সাদা রঙের ড্রেস, খোলা চুল, চোখে কাজল। গতকালের চেয়ে আজকে তাকে আরও বেশি শান্ত আর সুন্দর লাগছে। নেহা দরজার সামনে দাঁড়িয়ে মুস্কি হেসে বলল, কি হলো, বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরেও আসবেন? আসলে একটু সারপ্রাইজড হয়ে গেছি। আমাকে দেখে? আমি কিছু না বলে হেসে ফেললাম। মেয়েটা চোখ ছোট করে বলল, আচ্ছা, এত ভদ্র হওয়ার দরকার নেই, আমি বুঝে গেছি। কি বুঝেছেন? আপনি আমাকে সুন্দর বলবেন, কিন্তু সরাসরি বলতে লজ্জা পাচ্ছেন। আমি এবার সত্যিই হেসে ফেললাম। এরপর সে আমাকে ভেতরে নিয়ে গেল। ছোট্ট কিন্তু ভীষণ উষ্ণ একটা পরিবেশ। ড্রয়িং রুমে কয়েকজন বসে গল্প করছে। দেওয়ালে ছোট ছোট লাইট লাগানো। পুরো বাসাটাতে একটা আপন আপন অনুভূতি। নেহা সবাইকে উদ্দেশ্য করে বলল, এই হচ্ছে রায়ান, যার কথা বলেছিলাম। সাথে সাথে কয়েক জোড়া চোখ আমার দিকে ঘুরে গেল। আমি হালকা অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় একটা ছেলে এসে সামনে দাঁড়ালো, তার হাতে সেই ঘড়িটা। নেহাব আমাকে উদ্দেশ্য করে বলল, এই যে আমার ভাই নয়ন। নয়ন আমার দিকে হাত বাড়িয়ে দিল। থ্যাংক ইউ ভাইয়া। আপু, আপনার কথা গতকাল রাত থেকে কমপক্ষে 20 বার বলেছে। আমি পাশ থেকে কাশির শব্দ শুনলাম। নেহা চোখ বড় বড় করে তাকালো নয়নের দিকে। আমি কিছু না বুঝার ভান করে রইলাম। নয়ন তার কথাটা শেষ করেই হেসে ফেলল। পুরো রুমে একটা চাপা হাসির ঢেউ বয়ে গেল। নেহা এবার সত্যিই লজ্জায় পড়ে গেল। সে চোখ ছোট করে নয়নের দিকে তাকিয়ে বলল, তোর আজকে জন্মদিন না হলে আমি তোকে এখনই দেখাতাম। আমি পাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিলাম। কেন জানি ভালো লাগছিল। একটা ফ্যামিলির ভেতরের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো অদ্ভুতভাবে উষ্ণ। তারপর সবাই কেক কাটতে লাগলো। আমি একটু সাইডে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ নেহা এসে আমার পাশে দাঁড়ালো। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি তো এখানে নতুন মানুষ, তাই একটু সাইডেই থাকি। আজকের দিনটা নতুন মানুষের না, আমাদের সবার। কথাটা বলেই সে আমার হাতটা হালকা টেনে নিয়ে গেল টেবিলের পাশে। আমি একটু অবাক হলাম। মেয়েটার এই ছোট ছোট আচরণগুলো কেন জানি অদ্ভুতভাবে আপন করে নিচ্ছিল। নয়ন কেক কাটল, সবাই হাততালি দিল। তারপর একে একে কেক খাওয়া শুরু হলো। আমি একটু সাইডে দাঁড়িয়েছিলাম। তখন নেহা কেকের প্লেট হাতে নিয়ে আমার সামনে এলো। আপনার জন্য। আপনি কেন কষ্ট করলেন? কারণ আজকে আপনি গেস্ট না, আপনি স্পেশাল ইনভাইটেড গেস্ট। আমি হালকা হেসে প্লেটটা নিলাম। এত স্পেশাল ফিল করছেন কেন? কারণ আপনি না চাইতেও আমার ভাইয়ের মুখে হাসি এনে দিয়েছেন। কথাটা শুনে আমি একটু চুপ হয়ে গেলাম। সত্যি বলতে আমি সেটা কখনো এত বড় কিছু হিসেবে ভাবিনি, কিন্তু মেয়েটার চোখে সেটা যেন অনেক বড় একটা বিষয়। কেক খাওয়ার পর সবাই আবার বাসায় ফিরে এলো। কেউ গল্প করছে, কেউ ভিডিও করছে, কেউ আবার পুরনো ছবি দেখছে। আমি একটা সোফায় বসেছিলাম। পাশে নেহা এসে বসলো। একটু চুপ থাকার পর সে ধীরে বলল, আজকে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। না, অবশ্যই আছে। আমি তার দিকে তাকালাম। নেহা একটু থেমে আবার বলল, আপনি চাইলে না আসতেও পারতেন, কিন্তু তবুও এসেছেন। তখনই নয়ন এসে সোফার সামনে দাঁড়ালো। আপু, তোমার ফ্রেন্ড না কি যেন, রায়ান ভাইয়া, ওনার সাথে একটা পিক তুলবো। নেহা তাকালো আমার দিকে, যেন পর্যবেক্ষণ করছে আমার রিয়াকশান কি। আমি হালকা হেসে বললাম, আমার কোনো আপত্তি নেই ছবি তুলতে। নয়ন ফোন নিয়ে ছবি তুলতে শুরু করলো, সাথে নেহাও। ছবি তোলার সময় হঠাৎ খেয়াল করলাম নেহা খুব সাধারণভাবে হাসছে না। সে বারবার একটু করে আমার দিকে তাকাচ্ছে, যেন ক্যামেরা চেয়েও আমার উপস্থিতিটা বেশ গুরুত্বপূর্ণ। ছবি শেষ হলে নয়ন দৌড়ে চলে গেল।
আমি সোফায় আবার বসে পড়লাম, কিন্তু এবার একটু দূরে না, ঠিক মাঝামাঝি জায়গায়। নেহাব আমার দিকে তাকিয়ে বলল, আজকে আপনি আসলে কেন এসেছিলেন? কারণ আপনি বলেছিলেন। শুধু এই জন্য? জানি না, কিন্তু মনে হয়েছিল আসা উচিত। নেহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, এই মনে হয়েছিল জিনিসটাই সব থেকে ডেঞ্জারাস। কেন? কিছু না, সব কিছুটা তো মিনিং হয় না। আমি আর কিছু বললাম না। রাত একটু বাড়তেই অতিথিরা ধীরে ধীরে চলে যেতে শুরু করলো। আমি বের হওয়ার জন্য দাঁড়াতেই নেহাব দরজার পাশে এসে দাঁড়ালো। এখনই চলে যাবেন? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। আরেকদিন আসবেন তো, নাকি এখনো অচেনা হয়েই আছি? যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আসব। বলেই আমি দরজার বাইরে বের হয়ে গেলাম। রাতের বাতাসটা হালকা ঠান্ডা, শপিং মলের ভিড়, আলো, শব্দ সব কিছু পেছনে পড়ে যাচ্ছে, কিন্তু মাথার ভেতর একটা মানসিক ঘুরছে। নেহা। বাসায় ফিরে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। অফিসের ল্যাপটপ খুললাম, কিছু রিপোর্ট ফাইল সামনে আনলাম, কিন্তু স্ক্রিনের লেখাগুলো ঠিক চোখে ঢুকছিল না। বারবার মনে হচ্ছিল আজকে ওই বাসায় না গেলে কি হতো। নিজেকে একটু ধমক দিলাম। আমি কখনোই এভাবে অকারণে কারো কথা নিয়ে বসে থাকি না, কিন্তু আজ ব্যাপারটা অকারণ মনে হচ্ছে না। হঠাৎ ফোন ভাইব্রেট করলো। পৌঁছেছেন? আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর লিখলাম, হ্যাঁ একটু আগে। ঠিকভাবে পৌঁছেছেন তো? আমি হালকা হেসে ফেললাম। না পৌঁছে আপনাকে মেসেজ করতাম নাকি? কে জানে। আপনি কি সবসময় এত চিন্তা করেন? না, শুধু কিছু মানুষকে নিয়ে করি। আমি আর রিপ্লাই দিলাম না। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। রাতটা ধীরে ধীরে কেটে গেল, কিন্তু ঘুম আসলো না ঠিকভাবে। আমি বিছানায় শুয়ে আছি, চোখ বন্ধ করলেও একটা মুখই বারবার ভেসে আসছে, নেহা। পরদিন সকাল, অফিসে ঢুকে আগের মতোই কাজ শুরু করলাম। মিটিং, রিপোর্ট, কল সব কিছু চলছে, কিন্তু আমার মন কোথাও আটকে আছে, টেবিলের নিচে রাখা ফোনের দিকে। হঠাৎ একটা মেসেজ এলো। গুড মর্নিং, কি করছেন? আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর রিপ্লাই দিলাম, অফিসে আসছি। আপনি? আমি এখন বাসায়, সবাই ঘুমাচ্ছে, আর আমি বিরক্ত হয়ে আপনার কথা ভাবছি। আমি হেসে ফেললাম। এই মেয়ে কথা লিখেও এমনভাবে বলে যেন সামনাসামনি দাঁড়িয়ে আছে। আমার কথা ভাবার মতো এত ফ্রি সময় আপনার? না, তবুও হয়ে যায়। সেদিন আর বেশি কথা হলো না, কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগছিল। নেহা কথা না বললেও তার উপস্থিতিটা টের পাওয়া যাচ্ছিল, যেমন কেউ পাশে বসে না থেকেও পাশে থেকে যায়। কয়েকদিন পর শুক্রবার বিকেল, অফিস থেকে বের হচ্ছি, তখনই মেসেজ। আপনি কি ব্যস্ত? না। তাহলে একটু দেখা করবেন? এখন? হ্যাঁ, 20 মিনিটের জন্য, বেশি না। আমি একটু চুপ করে রইলাম, তারপর লিখলাম, কোথায়? বসুন্ধরার সামনে কফি শপে আমি আছি। ওকে, আসছি। বলেই আমি রওনা দিলাম। গিয়ে দেখলাম সে আগেই বসে আছে, হালকা গোলাপি রঙের 3 পিস, চুলটা খোলা, সামনে একটা কফির কাপ। আমি গিয়ে তার সামনে বসতেই নেহা একবার শুধু তাকালো। এই তাকানোটা আগের দিনের মতো না, এটা একটু শান্ত, একটু গভীর। আপনি আসবেন ভাবিনি। তাহলে ডাকলেন কেন? জানি না আসলে কেন ডেকেছি। আমি হালকা হেসে কফির কাপটা নিলাম। অদ্ভুত আপনি। আপনি কি খুব সহজ? না, আমি সাধারণত সময় নষ্ট করি না। তাহলে আজ কেন আসলেন? জানি না, তবে না এসে থাকতে ইচ্ছে করেনি। এই কথাটা বলার পর সে আর কিছু বলল না, শুধু কফির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে হঠাৎ বলল, আপনি জানেন আমি সাধারণত কারোর সাথে এত কথা বলি না। তাহলে আমার সাথে বলছেন কেন? কারণ আপনাকে অচেনা লাগে না। আমি তার দিকে তাকালাম। এটা একটু বিপজ্জনক কিন্তু। কেন? অচেনা মানুষকে হুট করে চেনা মনে করা। কিন্তু কিছু জিনিস চিন্তা করে হয় না। তারপর অনেকক্ষণ দুজন কথা বললাম।
বিশেষ কোনো কথা নয়, তারপরও শুনতে ভালো লাগছিল। সেদিনের পর থেকে দেখা করাটা যেন আরও বেড়ে গেল। মেসেজে কথা শুরু হতো, তারপর হঠাৎ দেখা, কখনো কফি শপ, কখনো রাস্তা ধরে হাঁটা, কখনো শুধু বসে থাকা। একদিন সন্ধ্যায় আমরা হাঁটছি, হঠাৎ নেহা থেমে গেল। একটা প্রশ্ন করি, বলো। আপনি কি আমাকে পছন্দ করেন? আমি থমকে গেলাম। এত সোজা প্রশ্ন সে আগেও করেছে, কিন্তু এবার আলাদা লাগলো। তুমি এমন প্রশ্ন কেন করো? কারণ আমি জানতে চাই। আমি একটু সময় নিলাম। পছন্দ না বললেও ভুল হবে, আবার ঠিকভাবে বোঝানোও কঠিন। তাহলে কি বলবেন? আমি তোমার সাথে থাকতে স্বস্তি পাই, এটাই সত্যি। নেহা মাথা নামিয়ে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পরে খুব আস্তে বলল, আমি ভাবতাম আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আপনাকে দেখার পর থেকে মনে হচ্ছে পারি না। আমি আর কিছু বললাম না, শুধু পাশে হাঁটতে লাগলাম। 2 দিন পর সে দেখা করতে বলল। কফি শপ না, একটা নদীর পাশে। নেহা দাঁড়িয়েছিল পানির দিকে তাকিয়ে। আমি এসে পাশে দাঁড়ালাম। কিছুক্ষণ চুপ থেকে নেহা বলল, জানেন, আমার না মাঝে মাঝে ভয় হয়। কিসের? নেহা আমার দিকে না তাকিয়েই বলল, আপনাকে নিয়ে। এইবার আমি চুপ হয়ে গেলাম। আমি খুব সহজে মানুষকে কাছে আসতে দিই না, কিন্তু আপনি আস্তে আস্তে এমন জায়গায় চলে গেছেন যেটা আমি নিজেই বুঝিনি। আমি যখন কাউকে নিয়ে সিরিয়াস হতে শুরু করি তখনই ভয় লাগে, যদি মানুষটা হঠাৎ করে দূরে চলে যায়। যদি চলে যাই তাহলে কি করবে? নেহা এবার প্রথমবার আমার দিকে তাকালো। চোখে কোনো নাটক নেই, কোনো হাসি নেই, একটা খুব বাস্তব, খুব সোজা দৃষ্টি। জানি না, কিন্তু আপনার সাথে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে। বলেই নেহা চুপ হয়ে গেল। আমি এবার একটু তার কাছে ঘেঁষে দাঁড়ালাম। তুমি জানো, আমি খুব সহজে কাউকে জায়গা দিই না আমার জীবনে। তবুও তুমি আমার জীবনে চলে এসেছো, যা আমি ইচ্ছে করেও থামাতে পারিনি। এই কথাটার পর দুজনেই চুপ হয়ে গেলাম। মাঝে শুধু নদীর শব্দ। কিছুক্ষণ পর আমি বললাম, নেহা। সে বলল, কিন্তু তাকালো না। একটা কথা বলি? বলুন। আমি জানি না এটা কত দ্রুত হচ্ছে বা এটা ঠিক কিনা, কিন্তু একটা জিনিস জানি। নেহা ধীরে আমার দিকে তাকালো। তোমার সাথে থাকলে আমি নিজের মতো থাকতে পারি, আর এটা আমার কাছে খুব বড় ব্যাপার। নেহা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। আমি একটু থেমে আবার বললাম, আমি তোমাকে পছন্দ করি নেহা। শুধু পছন্দ না, আমি তোমার দিকে টান অনুভব করি, যেটা আমি ব্যাখ্যা করতে পারি না। এই কথাটা বলার পর বাতাস যেন একটু থেমে গেল। নেহা কয়েক সেকেন্ড একদম চুপ, তারপর খুব আস্তে বলল, আপনি কি নিশ্চিত? হুম। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। নদীর ধারে সেই হালকা বাতাসের মধ্যে আমি ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসলাম। নেহা চমকে এক পা পিছিয়ে গেল। কি কি করছেন? আমি জানি না কাল কি হবে বা আমরা কোথায় যাব, কিন্তু আজ এই মুহূর্তটা আমি হারাতে চাই না। একটু থামলাম। নেহা, তুমি কি আমার সাথে থাকবে? আমার সুখ দুঃখের ভাগিদার হবে? আমার জীবনের সঙ্গিনী হবে? নেহা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। চোখে আগের ভয় নেই, শুধু এক ধরনের শান্ত কাঁপন। আপনি জানেন তো আমি সহজে কাউকে জায়গা দিই না। জানি। তবুও আপনি অনেক আগেই জায়গা নিয়ে ফেলেছেন। এই কথাটা বলার সাথে সাথে তার চোখ নরম হয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম, আর সে নিজে থেকেই এক পা এগিয়ে এলো। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। নেহা চোখ বন্ধ করে আমার বুকের ভেতর শান্ত হয়ে গেল, যেন অনেক দিনের অস্থিরতা শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি আলতো করে তাকে ছাড়ালাম। তার কপালের দিকে ঝুঁকে ধীরে একটা চুমু দিলাম। নেহা চোখ খুলল না, শুধু হালকা হাসল। এখন আর অচেনা না, তাই তো? আমি মৃদু হেসে বললাম, সেটা তো কখনোই ছিল না। সামান্য একটা ঘড়ি থেকে শুরু আমাদের সম্পর্ক। সেটা তো পরিচয়, আসল সম্পর্ক তো শুরু হবে বিয়ের পর। বলেই আমি ওকে
আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। একটা সাধারণ শপিং মল, একটা লাস্ট পিস ঘড়ি আর দুটো অচেনা মানুষের ছোট্ট একটু জেদ। কে জানতো এই সামান্য পরিচয়টাই একদিন জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে উঠবে। কিছু মানুষের সাথে দেখা হওয়াটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, যেন নিয়তি আগে থেকে সব গুছিয়ে রাখে। রায়ান আর নেহার এই হঠাৎ শুরু হওয়া গল্পটি আজ তাদের ভালোবাসার পূর্ণতা পেল। আমাদের আজকের এই অচেনা মেয়েটা যখন আদুরে বউ গল্পটি আপনাদের কেমন লেগেছে? রায়ান আর নেহার এই মিষ্টি রসায়ন কি আপনাদের মন ছুঁতে পেরেছে? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। এমন আরও সুন্দর রোমান্টিক এবং হৃদয়স্পর্শী সব অডিও স্টোরি নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন সব গল্পের আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো অনুভূতি আর নতুন কোনো ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।